আবার নতুন করে কিন্তু ট্রাম্পের তরফ থেকে আপডেট এসেছে একটা নতুন দেশ নিয়ে। সেটা নিয়ে আলোচনা করব, তার সাথে সাথে মার্কেট নিয়ে তো আলোচনা হবেই। এই সময় বিনিয়োগকারী এবং ট্রেডার দুজনের জন্যই কথা থাকবে, অ্যানালিসিস থাকবে। মন দিয়ে ভিডিওটা শুনবেন। দেখতে পাচ্ছেন চার্টও ওপেন আছে, সুতরাং চার্টে অ্যানালিসিস হবে অবশ্যই। একটু আসি গ্লোবাল কি ব্যাপার চলছে তা নিয়ে। যখন আপনাদের সাথে এই ভিডিওটা শ্যুট হচ্ছে তখন অয়েলের প্রাইস এখন 7% 8%-এর মতো ড্রপ করেছে, $90 আশেপাশে চলছে। যদিও আপনারা জানেন একটা সময় হয়েছিল গতকাল $110-120 ছুঁয়েছিল। তাই জন্য এখন ভালো লাগছে যে বাহ, একটু কমেছে, $90 তো নেমেছে। আসলে ব্যাপারটা তা নয়। কিছুদিন আগে ইরান যুদ্ধের আগেই $60 তেল ছিল, সেখান থেকে $100 $120 ছুঁয়ে $90 আসা এমন কিছু যে মহান কিছু হয়ে গেছে তা একবারেই নয়। এনার্জি প্রাইসটা যথেষ্ট চিন্তার জায়গায় দাঁড়িয়ে আছে। কিন্তু আরেকটা ব্যাপার নিয়ে আপনাদের সামনে তুলে ধরি, সেটা হচ্ছে তারপর ট্রাম্পের যে নতুন দেশ সেটা নিয়ে আসব। দেখছেন ট্রাম্পের একজন মন্ত্রী পরিষদের একজন ইনি, এবং ট্রাম্পের যে ইয়েস ম্যান আছে, যে যারা ওনার সামনে থাকেন এবং মানে ওই ট্রাম্প যা বলে তাতে হ্যাঁতে হ্যাঁ মেলান, সেরকম একজন পরিষদ। এবং তিনি কিন্তু বলছেন যে টিউসডেতে উই উইল বি আওয়ার মোস্ট ইন্টেন্স ডে অফ স্ট্রাইক। মানে যেদিন ডে অফ স্ট্রাইক করবে, যে সব থেকে বেশি আজকে আমাদের টিউসডে মানে মঙ্গলবারে সব থেকে বেশি আমাদের বড় হামলা হবে। কোনোদিন মিলিটারিকে বলতে শুনেছেন, বা মিলিটারি তার কোনোদিন আগে থেকে বলে তারপর হামলা করে, এরকম তো কোনো বিশ্বের কোনো মিলিটারিও নয়। সুতরাং এটা থেকে ফ্রাস্ট্রেশনটা বোঝা যায়। তারাও ভেবেছিল, আমি আগেও বলেছিলাম আমার ভিডিওতে, দেখুন যখন ইরান যুদ্ধটা শুরু হয়েছিল তখন আমি বলেছিলাম হয়তো আমেরিকার তরফ থেকে একটু মিসক্যালকুলেশন হয়ে গেছে। ভেবেছিল প্রথম দিনই যা সাফল্য পেয়ে গেছি, নেতাদের মেরে দিয়েছি, এবার কি হবে, রাস্তা মানে লোকেরা রাস্তায় নেমে সব অফিস কাচারি দখল করে নেবে, যেমন বাংলাদেশে আমরা দেখেছি এরকম ব্যাপারটা এখানেও হয়ে যাবে, রাতারাতি সত্তা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু সেটা হয়নি। একটা 9 কোটির দেশ, সেটা একটু ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে। এবং যাই হোক, সেটা তো আপনারা জানেন আমার থেকে ভালো হয়তো। তা নিয়ে মিসক্যালকুলেশন হওয়ার জন্যই 8-9 দিন 10 দিন ধরে যুদ্ধটা চলছে। এবার আসি যে আরেকটা বড় কি হয়েছে, সেটা এখানে দেখলে আপনি অবাক হয়ে যাবেন। দেখতে পাচ্ছেন, ট্রাম্প রিনিউজ থ্রেট অফ আ ফ্রেন্ডলি টেক ওভার অফ কিউবা অ্যাজ ফুয়েল ক্রাইসিস ডিপেন্স। ফুয়েল ক্রাইসিস এরকম ডিপ হয়েছে, এই হয়েছে, তার মধ্যে ও আরেকটা বক্তব্য রেখেছে যে আমরা ফ্রেন্ডলি টেক ওভার কিউবাকে করে নেব। আরেকটা দেশ ফ্রেন্ডলি টেক ওভার মানে, একটা দেশ, হ্যাঁ মানে ইউএন এর স্বীকৃত একটা দেশ, তাকে আমরা টেক ওভার করে নেব। এটা কি? তার আগে একটা ফ্রেন্ডলি ওয়ার্ড লাগিয়ে দেবো, এটার মানে কি? আমি বুঝতে পারছি না। ইরান যুদ্ধ এখনো শেষ হলো না। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে আনার পর আপনারা সবাই জানেন তার ট্রায়াল চলছে। আহ, আপনারা অনেকেই বলতে পারেন লোক দেখানো ট্রায়াল, সে ঠিক আছে, চলছে তো, মানে ওটা তো এখনো কিছু হয়নি। এরপর আরেকটা নতুন দেশ কিউবা নিয়ে আবার এই কথা, এবং এটা রিসেন্টলি বলেছে। আপনাদের কি মতামত একটু নিচে লিখবেন, যে একের পর এক দেশে এরকম করছে, অস্থিরতা তৈরি করছে, এটা কি কি হচ্ছে ব্যাপারটা? যাই হোক, সে যেমন যেমন গ্রিনল্যান্ড নিয়ে শুরু হয়েছিল, তেমনি ফ্রেন্ডলি টেক ওভার কিউবা, সেটা নিয়ে কিন্তু কথা শুরু হয়ে গেছে। ঠিক আছে, এবার আরেকটা কথা বলি। গত ভিডিওতে, যেটা 3-4 দিন আগে এসেছিল, আমি বলেছিলাম যে চায়নাও কি এই যুদ্ধে আহ, যোগদান করেছে, এবং আপনাদের মধ্যে একজন দুজন লিখেছেন কি যে আকাশ কুসুম বলেন, চায়না রাশিয়া এদের কোত্থেকে পেলেন। দেখুন, আজকালকার দিনে ডাইরেক্ট ওয়ারফেয়ার হয় না, ইনডাইরেক্টলি, আমি ইনডাইরেক্টলি বলতে চেয়েছি, এবং আপনাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। এই যে পিন পয়েন্ট, মানে একদম প্রেসিশনে ইরান যে অস্ত্রগুলো ফেলছে, মিসাইল হতে পারে, ড্রোন হতে পারে, দেখতেই পেয়েছেন হয়তো ছবিতে, আমেরিকার অনেক রাডার তারা উড়িয়ে দিয়েছে, এগুলো প্রেসাইজ জিপিএস দিয়ে কাজ হয়। এবার জিপিএস তো মেন, যে জিপিএস সিস্টেম যেটা আমরা জানি, সেটা ইউএস এর স্যাটেলাইটের আন্ডারে। তো ইউএস তো নিজেদের জিনিস দেবে না ইউএস এর ওই মানে ইরানের মিসাইলে ইউজ করতে, অবশ্যই না। ইন্টেলিজেন্স বলুন, এইসব স্যাটেলাইট ইমেজারি বলুন, কোঅর্ডিনেট বলুন, নিশ্চয়ই চায়না রাশিয়া থেকে হেল্প পাওয়া যাচ্ছে।
এটা আমার পার্সোনাল মত, আমি মানে ভুলও হতে পারি, কিন্তু আপনাদের কি মত একটু জানেন। তার সাথে সাথে সাইবার ওয়ারফেয়ারও আছে, সেটা হয়তো খবরে আসছে না, কিন্তু সাইবার অ্যাটাকও অনেক হচ্ছে। এরা নিশ্চয়ই চেষ্টা করছে, এরাও চেষ্টা করছে, এরকম হচ্ছে। সেখানে ইরানের কতটা ক্ষমতা আপনারা জানেন, সেখানে রাশিয়া বলুন বা চায়নার হেল্প নিতেই হবে যেখানে এই সাইবার ব্যাপারগুলো চলে আসে। তাছাড়া মানে জিপিএস এর পিন পয়েন্ট লোকেশন, স্যাটেলাইট ইমেজিং ইমেজিং দিয়ে সাহায্য করা, এই ব্যাপারগুলো তো রয়েইছে। আপনারা আমি সেই ব্যাপারগুলোই বলতে চেয়েছি। আপনার কি মনে হয় যে শুধু ইরান লড়ছে নাকি চায়না বা রাশিয়ারও এইরকম ইনডাইরেক্টলি সাহায্য আছে? আপনার কি মনে হয় একটু নিচে লিখে জানাবেন। কারণ চায়নারও একটা স্বার্থ জড়িত আছে যে একটা অয়েলের ব্যাপারগুলো যদি একটু চলে সেখানে মুশকিল হয়ে যাবে। ইরানের 90% তেল চায়না পারচেস করে। তো যাই হোক, এবার দেখা যাক এই কনফ্লিক্টটা যাতে বড় একটা আকার না নেয় সেই দিকে আমাদের নজর থাকবে। যদি বড় আকার নেয়, এখনই দেখতে পাচ্ছেন অয়েলের কি প্রাইস হয়েছে, শেয়ার মার্কেটের কি অবস্থা চলছে, বড় আকার নিলে কিন্তু একটু মুশকিল হবে। আমেরিকার শেয়ার বাজার নিয়ে বলি, আপনারা হয়তো অনেকে কমেন্ট করবেন আমেরিকার শেয়ার বাজার তো ভালোই দাঁড়িয়ে আছে, পুরো আর্টিফিশিয়ালি দাঁড় করিয়ে রাখা হয়েছে। আমার এতদিনের যা এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি ভুল হতেই পারি, 2008 থেকে আমি মার্কেটে আছি, বোঝাই যাচ্ছে যখন কোনো একটা জিনিসকে আর্টিফিশিয়ালি দাঁড় করিয়ে রাখা হয় এবং নেতাদের জন্যে, যারা নিজেকে একদম মানে আমি যা ডিসিশন নিয়েছি এটা ঠিক, এটা দেখাবার জন্যই তো শেয়ার মার্কেটকে দাঁড় করিয়ে রাখা হয়। নাহলে শেয়ার মার্কেট যদি খুব ভেঙে পড়ে তাহলে তো বোঝা যাবে যে নেতারা বা রাষ্ট্রনেতারা ভুল ডিসিশন নিয়েছে, সেটার একটা হয়ে যায়। তাই জন্য ব্যাপারটা দাঁড় করিয়ে রাখা হয়। তো এরকম বিভিন্ন হেজ ফান্ডরা মানে ইনভেস্টারদের এরকম করেছে যে বা মিউচুয়াল ফান্ড বলুন, অনেকে হেজ ফান্ড হয়তো জানেন না, যে রিডিমশন বন্ধ করে দিয়েছে, এরকম ইউএস মার্কেটে হয়েছে। তো এরকম ব্যাপারগুলো কিন্তু চলছে যেখানে আর্টিফিশিয়ালি একটু বাজারকে দাঁড় করিয়ে রাখার ব্যাপার চলছে। তো যাই হোক, সুতরাং ইউএস মার্কেটের ওভারঅল দেখে হয়তো দেখছেন কোনোদিন গতকাল যেমন একটু গ্রিন ছিল, আজকে আবার অল্প লাল, এইটা দেখে ভাববেন না যে সবকিছু রোজি পিকচার চলছে। ভেতরে ভেতরে অর্থনীতি বা ভেতরে ভেতরে ওদের ডেট টু জিডিপি রেশিও বলুন বা মানে যতটা ঋণ যতটা বলুন, সেইগুলো কিন্তু অনেক স্ট্যাটিস্টিক্যালি খারাপ হচ্ছে এবং এই যুদ্ধের জন্য কিন্তু ব্যাপারটা আরো খারাপ হবে। ঠিক আছে? তো যাই হোক, এরপরে আবার কিউবার ব্যাপারটা আসছে। তো এই জায়গায় দাঁড়িয়ে এবার মেন প্রশ্ন হলো যে আমরা আমাদের ভারত নিয়ে কি ভাবছি এবং কি করাটা সমীচীন হবে ইনভেস্টর এবং ট্রেডারদের পক্ষে। এবার আমি সেখানে আসি। ভিডিওটাকে এতক্ষণ ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলকে ফ্রি অফ কস্টে সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন নিচেই সাবস্ক্রাইব বাটন আছে ভিডিওর নিচে, এটা প্লিজ ক্লিক করে রাখবেন। তাহলে নতুন কোনো আপডেট ইউটিউব আপনার কাছে পৌঁছে দেবে। আর যারা আমার সাথে থেকে আমার সাথে আমার পড়ানোর স্টাইল যদি ভালো লাগে, আমার কোর্স যদি কোনো নিতে চান, তাহলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে সঞ্জয় টক্স অ্যাপের লিঙ্কও দেওয়া আছে, মানে গুগল প্লে স্টোরের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটা ইনস্টল করে নেবেন। সেখানেই নতুন কোনো কোর্স এলে তার নোটিফিকেশন আপনার কাছে চলে আসবে। রিসেন্টলি আমি অপশানের উপর কোর্স শুরু করতে চলেছি, এই মাসের শেষের দিকেই ঘোষণা হবে, তো তার জন্য অ্যাপটা অবশ্যই ইনস্টল করে রাখবেন। দেখুন, দেখতেই পাচ্ছেন লাইফ হাইতে, এটা আপনাদের কাছে এখান থেকে 2025 শুরু হয়েছে, জানুয়ারি 2025, মোটামুটি 1 বছরের চার্ট আমি খুলে রেখেছি নিফটির। দেখতে পাচ্ছেন যে 1 বছরে মার্কেট তেমন কিছুই করেনি, তবে এই বারবার এই লাইফ হাই এর কাছে যখনই আসছে, লাইফ হাই এর কাছেগুলোতে যখনই আসছে, এই যে লাইফ হাই 2024-এ হয়েছিল, লাইফ হাই এর কাছে যখনই আসছে তখনই একটু নিচের দিকে পড়েছে এবং লাইফ হাইটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। এবং যারা একটু টেকনিক্যাল জানেন তারা জানেন যে লাইফ হাইটা একটু রেজিস্ট্যান্সের কাজ করে, এটা কোনো মানে কি বলবো আলপটকা ব্যাপার নয়, বা মানে ওই বাবা কি হলো কি হলো তা নয়। লাইফ হাইটা অলওয়েজ একটা স্ট্রং রেজিস্ট্যান্সের কাজ করে এবং সেটাই হয়েছে। কিন্তু তার সাথে সাথে যুদ্ধ বা এইগুলো হয়েছে, সুতরাং টেকনিক্যাল মেনে তো এখন বাজার চলছে না, একদিন প্লাস একদিন নেগেটিভ, যুদ্ধের ওভারনাইট কি খবর আসছে, ইউএস বা অয়েল কেমন পারফর্ম করছে, তার উপর এগুলো সব নির্ভর করছে। এই সময় দাঁড়িয়ে ট্রেডারদের, আগে ট্রেডারদের বলি, ট্রেডাররা আমার মনে হয় সুইং ট্রেডিং বা এইসব থেকে একটু বিরত থাকা উচিত। 1-2 দিনের যারা ট্রেড করেন, মানে হয় না আজকে নিলাম কালকে বা পরশু দিন বেচে দিলাম, এরকম ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো ভেরি শর্ট টার্ম একটু আনসার্টেনটি হয়ে যাচ্ছে। যদিও ফিনান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না, আমি যা অবজার্ভ করছি তার বেসিসে ওপিনিয়ন জাস্ট দিচ্ছি। আপনারাও দেখবেন যে টেকনিক্যাল মেনে হয়তো আপনি একটা স্টক নিলেন,
টেকনিক্যাল খুব ভালো দেখলেন, সব কিছু দেখেই অ্যানালিসিস করে নিলেন, হট করে ওভারনাইট একটা এমন খবর এলো যার জন্যে নেক্সট দিন বাজার হয়তো 200 পয়েন্ট বা 400 পয়েন্ট মাইনাসে নেগেটিভে খুললো, আপনার স্টকও যথারীতি নিচের দিকে যাবে, স্টপ লস হিট হয়ে হয়তো খুললোই, ওপেনই হলো। সুতরাং এই ব্যাপারগুলো হচ্ছে, এটা আপনার টেকনিক্যাল ফল্ট বা আপনার মার্কেটকে বুঝতে অসুবিধা সেটা বলছি না, নিউজ ফ্লোই এরকম চলছে বা ব্যাপারটাই এরকম চলছে। ভেবে দেখবেন মানে প্রায় 18-19টা দেশ এখন যুদ্ধের মধ্যে জড়িত হয়ে আছে। হ্যাঁ, আমি সব ওয়ার্ল্ড ওয়াইড যা চলছে কনফ্লিক্ট তা নিয়ে যদি বলি, আপনি গুগল করলেও পাবেন। তো এরকম ব্যাপার তো দেখেননি, এরকম ব্যাপার কি প্রি কোভিড শুনেছেন? 10-20 বছরে শুনেছেন? শোনেননি। তো তাহলে তার মানে এই সময়টা একটু কি বলে আনন্যাচারাল বা অ্যাবনর্মাল সময়। এই সময়টা নর্মাল সময় নয়। এই সময়টা একটু ক্যাপিটাল প্রিজার্ভেশনের উপর জোর দিন, এই ঝড়টা কেটে গেলে তারপর আসুন না মার্কেটে। এখন একটু মার্কেট অবজার্ভ করুন, মার্কেট থেকে বেরিয়ে যেতে বলছি না, অবজার্ভ করুন, ঠিক আছে, মাঝে মাঝে সময় পেলে ইন্ট্রাডে একটু টুকটাক সময় পেলে করুন, ঠিক আছে, অফিস কাচারি যখন ছুটি থাকবেই থাকবে, সিস্টেমের সামনে বসতে পারবেন তখন করুন, কিন্তু ওই আমি পজিশন নিয়ে রাখলাম 1-2 দিনের খুব শর্ট টার্ম তা নয়। তাহলে এবার পরের প্রশ্ন আসছে, যারা একটু ইনভেস্টার বা বিনিয়োগ করতে চান, এই যে অনেক দাম পড়ছে কয়েকটা স্টকের সেটাকে কাজে লাগিয়ে, বা যাদের একটু পজিশনাল বা একটু লং টার্ম টাইম ফ্রেম আছে, তারা কি করবেন? হ্যাঁ, অবশ্যই তারা একটু দেখতে পারেন, স্পেশালি যারা ইনভেস্টার বা বিনিয়োগ, ধরুন আপনার কাছে কিছু স্টকের লিস্ট ছিল যে এই স্টকগুলো একটু নিচের দামে এলে আমি নেব, যে স্টকগুলো ভালো সেই স্টকগুলো অবশ্যই একটু একবারে কিনবেন না, একটু নিচে নিচে এলে অল্প অল্প করে একটু জমা করলেন। ধরুন একটা স্টকে আপনি 10,000 টাকার সেই স্টকটা কিনতে চান, কথার কথা বলছি, একদিন 3,000 টাকা কিনলেন, 3,000 টাকার কিনলেন, আবার ওয়েট করলেন, খারাপ খবর এলো, আবার নিচে যাচ্ছে, তখন আবার একটু নিলেন, এইভাবে করবেন, ঠিক আছে? আর স্টক নেওয়ার আগে মানে চার্ট তো দেখবেন, সেটা পরের ব্যাপার, কিন্তু যখন ইনভেস্ট করছেন তখন তার ফান্ডামেন্টাল জেনে, ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে, ভালো লাগলে, তার ব্যবসাটা বুঝলে তারপরই করবেন। যেমন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, জাস্ট উদাহরণ, হ্যাঁ, কোনো রকম রেকমেন্ডেশন নয়, কোনো অ্যাডভাইস হিসাবে নেবেন না। ধরুন এলএনটি, লার্সেন অ্যান্ড টিব্রো, যেহেতু মিডল ইস্টে লার্সেন অ্যান্ড টিব্রোর অনেকটা বিজনেস আছে, সেই জন্য লার্সেন অ্যান্ড টিব্রো মাঝে কয়েকদিন 4%, 8%-এর মতো কারেক্ট করেছিল। কিন্তু আপনিও জানেন, আমিও জানি, আপনিও জানেন, লার্সেন অ্যান্ড টিব্রোর কি ব্যবসা বন্ধ হয়ে যাবে? এই কনফ্লিক্টটা যখন বন্ধ হবে তখন ইনফ্রাস্ট্রাকচার আবার তৈরি করার জন্য লার্সেন অ্যান্ড টিব্রোই অর্ডার পাবে, আর লার্সেন অ্যান্ড টিব্রোর বিজনেস উঠে যাবে না। হ্যাঁ, এটা যদি একটা বিশাল ওয়ার্ল্ড ওয়ার হয়ে গেল তাহলে তো ছেড়েই দিন, তাহলে মশাই আর কথাই হবে না, তাহলে অন্য ব্যাপার। কিন্তু নর্মাল সিচুয়েশনে বলছি, তাহলে কি এলএনটির ব্যবসা বন্ধ বন্ধ হয়ে যাবে? আমার তো মনে হয় না। সুতরাং কিন্তু তার জন্য সময় দিতে হবে। ধরুন কেউ এলএনটির এই যে বা অনেকটা পড়েছে, আমি একটু পয়সা লাগাই, কিন্তু তার মানসিকতা আছে জাস্ট 15 দিনের জন্যে, 1 মাসের জন্যে, তাহলে একটু মুশকিল হয়ে যাবে। কারণ এই কনফ্লিক্টটা 1 মাস চলবে, না 2 মাস চলবে, নাকি 3 মাস চলবে, এরপর তো কিউবা আবার লাইনে আছে, সুতরাং কি হবে জানি না। সুতরাং তার জন্য এই ভেরি শর্ট টাইম ফ্রেম রাখলে চলবে না, একটু ধৈর্য রাখতে হবে এবং টাইম ফ্রেমটা একটু বড় রাখতে হবে, তার সাথে সাথে একটু ওই বললাম, একটু মানে একবারে টাকাটা নয়, একটু খেপে খেপে ভালো কোম্পানিতে, যে কোম্পানিগুলো আপনি বোঝেন, যে কোম্পানির প্রতি আপনার বিশ্বাস আছে, যার বিজনেসটা আপনি বোঝেন, সেই কোম্পানিতে একটু ইনভেস্ট করা যায় নাকি? হ্যাঁ, করা যায়, একটু দেখা যায় অবশ্যই এই পতনকে কাজে লাগিয়ে। তবে 1-2 দিনের সুইং ট্রেড একটু অ্যাভয়েড করা ভালো, কারণ আপনি টেকনিক্যালি ভালো থাকলেও মার্কেট গ্যাপ আপ গ্যাপ ডাউনে আপনার একটু মুশকিল হয়ে যাবে, সেটাই জাস্ট বললাম। যাই হোক, আশা করি আমার এই সাজেশনটা, বা সাজেশন বলবো না, আমার ওপিনিয়নটা নিয়ে একটু বাড়িতে পড়াশোনা করবেন বা অ্যানালিসিস করবেন। আর আপনার কি কমেন্ট, এই যে ট্রাম্পের এবার নতুন আরেকটা দেশ নিয়ে কথা বলছে, আপনার কি মতামত সেটা, বা ইরান সম্বন্ধে একটু কি মিসক্যালকুলেশন ইউএস করে ফেলেছে কিনা, সেগুলো একটু জানাবেন নিচে। আমি প্রত্যেকের কমেন্ট পড়ি, ঠিক আছে, হয়তো সবার অ্যান্সার দেওয়া হয় না, কিন্তু আমি কমেন্ট প্রত্যেকের পড়ি। ভালো থাকবেন সবাই, ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক করে দেবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।